আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সরকার থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, যে কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকলে কীভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা দেখব 5 নম্বর পর্ব। আমরা ইতিমধ্যে 4টা পর্ব দেখে ফেলেছি। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে সেই পর্বগুলো দেখে নিতে পারবে, বা এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। শিক্ষার্থীরা, প্রত্যেকটা পর্বে আমরা সবগুলো সমাধান সুন্দর করে দিয়েছি। প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই যে 15টা বহুনির্বাচনী প্রশ্ন ছিল, এর সমাধান। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও, 10টা প্রশ্ন ছিল, এগুলো সমাধান নিয়ে। তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল 10টা, প্রত্যেকটা 2 করে হচ্ছে 20 নাম্বার, এগুলো দেখেছি আমরা। চতুর্থ পর্বে গত পর্বে আলোচনা করেছি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যে কোনো 3টা প্রশ্নের উত্তর দাও। তো এখানে হচ্ছে মোট 5টা প্রশ্ন ছিল, এইগুলোর সমাধান আমরা দেখেছি চতুর্থ পর্বে। ঠিক আছে? আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এক্ষেত্রে করতে হবে। তো আজকে আমরা 5 নম্বর পর্বে প্রথম 3টা প্রশ্নের সমাধান দেখব। প্রতিটা হচ্ছে 8 করে, 5 8 40। আমাদের এখানে 5টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে প্রথম 3টা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব, বাকি 2টা আগামী পর্বে করে দিব। প্রথম প্রশ্নে কি আছে দেখো, নিচে দুটি জীবের ছবি দেওয়া হলো, জীব 1 আর জীব 2। তো 2টা প্রশ্ন রয়েছে, এরকম করে একটা প্রেক্ষাপট বা দৃশ্যপট থাকবে, তার আলোকে 1টা বা 2টা করে প্রশ্ন থাকবে তোমাদের। তো ক নম্বর প্রশ্নে আছে কি, উপরের জীব দুটির মধ্যে 4টি সাদৃশ্য লেখো, এখানে হচ্ছে 4 মার্কস থাকবে। আর খ নম্বর হচ্ছে জীব 1 কোন দিক থেকে জীব 2 থেকে ভিন্ন উল্লেখ করো, এখানে থাকবে 4 নম্বর। এই হচ্ছে মোট 8 করে। এভাবে করে তোমাদের 7টা থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। যদিও এখানে 5টা প্রশ্নই আছে নমুনা প্রশ্নপত্রে, তবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু 7টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো আমরা আজকে 3টা প্রশ্নের সমাধান দেখব। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর হচ্ছে কি, উপরের জীব দুটি যথাক্রমে জীব 1 হচ্ছে কি অ্যামিবা আর জীব 2 হচ্ছে কি উদ্ভিদ। তো এদের মধ্যে 4টি সাদৃশ্য নিম্নরূপ। তোমাদের যে 4টা সাদৃশ্য লিখতে হয় এমনটা না, তোমরা যে কোনো 4টা সাদৃশ্য লিখতে পারো। 1 নম্বর সাদৃশ্য কি, এরা উভয়ই হচ্ছে জীব, এরা শ্বসন কাজ সম্পন্ন করে। 2 নম্বর সাদৃশ্য, এদের দেহের গঠন ও কার্যকরী একক হচ্ছে কি কোষ। 3 নম্বর, এরা উভয়ই বংশবিস্তার করতে সক্ষম। 4 নম্বর, এরা উভয়ই খাদ্য গ্রহণ করে। ঠিক আছে? এগুলো হচ্ছে এদের মধ্যে সাদৃশ্য। তারপর আসো খ নাম্বার প্রশ্নের উত্তর, জীব 1 হলো একটি অণুজীব আর জীব 2 হলো একটি উদ্ভিদ। অণুজীব সামগ্রিকভাবেই উদ্ভিদ থেকে ভিন্ন, নিচে এগুলো উল্লেখ করা হলো। অণুজীব একটা আদিকোষীয় জীব, অপরদিকে উদ্ভিদ হচ্ছে প্রকৃত কোষী জীব, অর্থাৎ কোষীয় গঠনের দিক থেকে জীবদ্বয় কিন্তু ভিন্ন। অণুজীব সরাসরি শোষণ পদ্ধতিতে পরিবেশ থেকে পুষ্টি সংগ্রহ করে, অপরদিকে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে, অর্থাৎ খাদ্য গ্রহণের দিক দিয়েও এই জীবদ্বয় কিন্তু ভিন্ন। আবার অণুজীব ক্ষণপথ বা ফ্লাজেলার সাহায্যে চলন সম্পন্ন করে, অপরদিকে উদ্ভিদ চলনে অক্ষম এবং অনড়, অর্থাৎ চলনের দিক থেকেও এই জীবদ্বয় কিন্তু ভিন্ন। অণুজীব দ্বিবিভাজনের মাধ্যমে অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, অপরদিকে সাধারণভাবে উদ্ভিদ নিষেকের মাধ্যমে বীজ সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে, অর্থাৎ বংশবৃদ্ধি বা প্রজননের পদ্ধতিগত দিক থেকেও এই জীবদ্বয় কিন্তু ভিন্ন। ঠিক আছে? তো এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপর 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, সুমনের মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেলে। সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে সুমন তেলের অপচয় রোধ করার জন্য এই মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয়। 2টা প্রশ্ন রয়েছে, ক নম্বরে আছে সুমন কোন পদ্ধতিতে তেল আলাদা করতে পারে বর্ণনা করো, এখানে থাকবে 3 নম্বর। আর খ নম্বরে আছে চিত্র অঙ্কন করে সুমনের আলাদাকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এখানে থাকবে 5 নম্বর। তো এই 2টা মিলিয়ে হচ্ছে কত, 8 নম্বর। ঠিক আছে? তার সঙ্গে আমরা সমাধান দেখি। 2 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর কি, সুমন ডিক্যান্টেশন পদ্ধতিতে তেল থেকে পানি পৃথক করতে পারে। এই পদ্ধতিতে পরস্পর অমিশ্রণীয় তরল অথবা সাসপেনশনের মতো মিশ্রণ থেকে উপাদান আলাদা করা যায়। তেল পানির চেয়ে হালকা বলে তেল ও পানির মিশ্রণ 2টি স্তরে আলাদা হয়ে পড়ে। ক্ষয়ের উত্তর দেখো, সুমন একটি পৃথকীকরণ ফ্যানেল ব্যবহারের মাধ্যমে তেল ও পানি আলাদা করতে পারে ডিক্যান্টেশন পদ্ধতিতে। এই ফ্যানেলের নিচের দিকে একটি স্টপ কর্ক থাকে। যখন পানি ও তেলের মিশ্রণ ফ্যানেলে রাখা হয় তখন তেল উপরে ও পানি নিচে অবস্থান করে। স্টপ কর্ক খুললে প্রথমে পানি বের হয়ে যায় এবং তেল উপরে থেকে যায়। এই পদ্ধতিতে সহজেই তেল ও পানি আলাদা করা যায়। তো
আমাদের একটা ছবি আঁকতে বলা হয়েছিল এই পরীক্ষাটার। এই যে হচ্ছে ছবিটা, এখানে দেখো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে একটা পৃথকীকরণ ফানেল। এখানে থাকবে তেল এই উপরের অংশে, ঠিক আছে। তারপর নিচের অংশে থাকবে কি পানি, আর এই যে স্টপ কর্ক, এটা খুলে দিলে পানিগুলো বের হয়ে যাবে আর তেলটা থেকে যাবে। এভাবে হচ্ছে আমরা তেল আর পানির মিশ্রণ থেকে তেলকে আলাদা করতে পারি। তারপর আসো 3 নম্বর প্রশ্ন দেখি। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরে আছে কি, চিত্রে একটি জীবাশ্ম এবং পৃথিবীর মানচিত্র দেখানো হলো। এই যেটা হচ্ছে কি জীবাশ্ম, আর পরেরটা হচ্ছে কি পৃথিবীর মানচিত্র। তো মানচিত্রের ডট চিহ্ন দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাপ্ত উক্ত জীবাশ্মকে বোঝানো হয়েছে। এই দেখো অনেক ছোটো ছোটো ডট আছে, ঠিক আছে। এই যে ডটগুলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে, এই ডটগুলো সব হচ্ছে কি এই জীবটা মানচিত্রে কোথায় কোথায় মানে পৃথিবীতে পাওয়া যায় সেটা বোঝানো হচ্ছে। যেমন এই দেখতে পাচ্ছ দক্ষিণ আমেরিকার মহাদেশে অনেক জায়গায় এই জীবটা রয়েছে। তারপরে যে এখানে ভারত মহাসাগরে, ইউরোপে, এশিয়া, উত্তর আমেরিকা, মানে বলতে গেলে পুরো পৃথিবী জুড়েই কিন্তু এই জীবাশ্মটা রয়েছে, ঠিক আছে। তো এই আলোকে আমাদের 2টা প্রশ্নের উত্তর করতে হবে। ক নাম্বারে আছে কি, জীবাশ্ম কি, উক্ত জীবাশ্মটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো। এখানে থাকবে 5 নাম্বার। আর খ নম্বরে হচ্ছে বাংলাদেশে উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তিসহ উপস্থাপন করো। এখানে থাকবে 3 নাম্বার। তো এই হচ্ছে মোট কত, এই হচ্ছে মোট আমাদের 8 নাম্বার। চলো শিক্ষার্থীরা আমরা এখন এই প্রশ্নটা সমাধান করি। 3 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর হচ্ছে কি, পুরনো শিলার ভিতর প্রাপ্ত উদ্ভিদ ও জীবজন্তুর ছাপ বা চিহ্নকে জীবাশ্ম বা ফসিল বলে। ডাইনোসরের মতো প্রাগৈতিহাসিক যুগে প্রাণী সম্পর্কে জানা যায় এর হাড়গোড়ের ফসিল থেকে। এই জীবাশ্মগুলো, ভুল আছে, এই জীবাশ্মগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা লক্ষ কোটি বছর আগের পৃথিবী ও জীবজন্তুর তথ্য পেয়েছেন। এভাবেই ডাইনোসর সম্পর্কিত তথ্য আমরা জানতে পারি। তারপর প্রাগৈতিহাসিক প্রাণীর মৃতদেহ পড়ে থাকে নরম পলি মাটির মধ্যে। ক্রমশ তার নরম মাংসটা পচে নষ্ট হয়ে যায়, হাড়গুলো বহুদিনও নষ্ট হয় না। এই হাড়গুলোর উপর কাদামাটি, তার উপর আরও কাদামাটির স্তর জমতে জমতে সেগুলো ঢাকা পড়ে থাকে। আর নরম পলিমাটি জমিটা ক্রমশ শক্ত পাথরে পরিণত হবার কারণে ওই হাড় অথবা ছাপগুলো পাথরের বুকে স্থায়ী চিহ্ন হিসেবে টিকে থাকে। এভাবেই জীবাশ্ম বা ফসিল তৈরি হয়। খ নম্বর প্রশ্নের উত্তর, বাংলাদেশ নামক বঙ্গীয় বদ্বীপটির অধিকাংশ ভূমিরূপী পাললিক শিলা দ্বারা গঠিত, তাই এখানে পলির নিচে চাপা পড়া জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এই দেশটিতে ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। 170 মিলিয়ন বছর পূর্বে জুরাসিক যুগ ছিল পৃথিবীতে ডাইনোসরের বিচরণ ক্ষেত্র, কিন্তু 125 মিলিয়ন বছর পূর্বে আমাদের এই বদ্বীপ বাংলাদেশ গঠিত, তাই এই দেশে ডাইনোসরের ফসিল না পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু জুরাসিক যুগে আমাদের এই অংশে গন্ডোয়ানাল্যান্ড সমগ্র পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে যুক্ত ছিল, তাই ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা যে একেবারেই নেই তাও বলা যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। আগামী ক্লাসে আমরা এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা করব। এই প্রেক্ষাপটের অবলম্বনে হচ্ছে ক আর খ প্রশ্নের উত্তর দাও। এর সমাধান তোমরা দেখতে পাবে হচ্ছে 6 নম্বর পর্বে। তারপর 5 নম্বর প্রশ্ন যেটা আছে, একটা উদ্ভিদ কোষে কিছু অংশ দেখানো হলো। এই উদ্ভিদ কোষের অংশের মাধ্যমে তোমরা হচ্ছে ক আর খ 2টা প্রশ্ন উত্তর করবে। এর সমাধান আমরা করে দেবো পরের পর্বে। এরপর হচ্ছে আমাদের আরও 2টা প্রশ্ন থাকার কথা ছিল 6-7, তবে এখানে দেওয়া হয়নি। নমুনা প্রশ্নপত্র যেহেতু 5টা প্রশ্নই দেওয়া হয়েছে, তবে পরীক্ষায় তোমাদের 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এবং আজকে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের 3টা প্রশ্নের সমাধান করে দিয়েছি। আমাদের শুধুমাত্র 2টা প্রশ্নের সমাধান বাকি আছে। খুব শীঘ্রই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এরপর হচ্ছে আমরা অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন তোমাদের দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আলোচনা করেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।